ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। বড়দের মতো ছোটদের লেখাতেও তিনি সিদ্ধহস্ত। তার লেখা প্রচুর রহস্য ও হাসির গল্প আছে। গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে 1959 সালে বিএ অনার্স পাশ করে জীবিকার সন্ধানে কলকাতায় চলে আসেন। সাংবাদিক হিসেবে পার্থবাবুর খ্যাতি সর্বজন বিদিত। গল্প স্বল্পের পক্ষ থেকে আজ আমরা ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা দেশ পাবলিশিং প্রকাশিত ভৌতিক অমনিবাস থেকে শেষ রাতের সারথি এই গল্পটি নিয়েছি। গল্পের সূত্রধার ও মনোরঞ্জনের ভূমিকায় আমি সত্যজিৎ, গল্প পাঠে দেবব্রত, রাজেনের চরিত্রে সুবীর এবং অন্যান্য চরিত্রে দেবজি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প, শেষ রাতের সারথি। মাঝদিয়ায় গিয়েছিলাম এক সাহিত্য সভায় যোগ দিতে। কলকাতা থেকে আমার সঙ্গে গেলেন মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি একজন পদস্থ সরকারি অফিসার, তাছাড়া লেখক হিসেবেও নামজাদা। আমি প্রথমে বার্নপুর লোকালে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু মনোরঞ্জন বাবু বললেন, কৃষ্ণনগরে আমার কিছু সরকারি কাজ আছে, কাজেই আমি সরকারি গাড়িতে যাব। আপনি আমার সঙ্গে চলুন না, একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। মনোরঞ্জন বাবুর সাথে সরকারি গাড়িতে যদি না যেতাম আর যদি কৃষ্ণনগরে সেই বাংলোতে না থাকতাম, তাহলে এই গল্পটা হয়তো আর লেখা হতো না। অথচ সেদিন রাতে আমাদের কিন্তু কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকার কথা ছিল না। মাঝদিয়ায় সাহিত্য সভার উদ্যোক্তারা বলেছিলেন, রাতে আমাদের এখানে একজন পরিচিতের বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে, আপনার কোনো অসুবিধা হবে না। আজকের রাতটা এখানে থাকুন, পরের দিন না হয় ভোরের ট্রেনে আপনি চলে যাবেন। মনোরঞ্জন বাবু ঠিক সময় গাড়ি নিয়ে এলেন, অ্যাম্বাসাডার গাড়ি। আমাদের দুজনকে নিয়ে গাড়ি চলল এক্সপ্রেস হাইওয়ে, অর্থাৎ ভিআইপি রোড হয়ে জাতীয় সড়ক ধরে। শীতকালের মিষ্টি রোদ্দুরে মসৃণ পথ ধরে চলতে বেশ ভালোই লাগছিল। হরিঙ্গাটা পেরিয়ে রানাঘাটের ঝকঝকে প্যারিস হল গির্জার বাঁয়ে রেখে আমরা কৃষ্ণনগর যাওয়ার বাইপাসের রাস্তা ধরলাম। তারপর বেলা 4টে নাগাদ কৃষ্ণনগরে। সামনে বিরাট ফাঁকা মাঠ, কোনো বাড়িও ওঠেনি। বছর 10 আগে একটা খবর করার জন্য এই বাংলোয় এসেছিলাম, দিন 3 জন্য। সে সময়ে এসপি ছিলেন জেপি সিং। সিং সাহেব আমাকে শিকারপুর বর্ডারে যাবার জন্য একটি সরকারি গাড়ি দিয়েছিলেন। সেই গাড়ির ড্রাইভার ছিল রাজেন সরকার। 45 থেকে 50-এর মধ্যে বয়স হবে তার। রোগাপাটকা চেহারা, অত্যন্ত ভদ্র ও বিনয়ী। 3 দিন আমি তার সঙ্গে কাটিয়েছিলাম। তার কথা এখনো মনে আছে। তিনকুলে তার কেউ ছিল না। বাংলোর সামনের ডান দিকে ঘরে, যেখানে ভিআইপি পদের ড্রাইভাররা রাত্রিবেলা শোয়, সেখানেই শুয়ে থাকতো সে। দুবেলা খেত হোটেলে। সেই স্মৃতি মনে পড়ল। রাজেন সরকারের কথা চৌকিদারকে একবার জিজ্ঞাসা করব ভাবলাম, কথায় কথায় ভুলে গেলাম। মনোরঞ্জন বাবু বললেন, আমি মিটিং ছেড়ে আজ রাত এখানেই থাকবো। আর একটা ঘর খালি আছে, আপনিও থেকে যেতে পারেন। ওখানে কার বাড়িতে থাকবেন, আপনার অসুবিধা হবে। আমিও আপনাকে বলবো ভাবছিলাম। আমার কাল সকাল 8টার মধ্যে কলকাতা পৌঁছাতে হবে, খুব জরুরি কাজ পড়ে গেছে। তাহলে আপনি আজ রাতে আমার সঙ্গেই চলুন না, আমি ভোর রাতে ড্রাইভারকে দিয়ে আপনাকে স্টেশনে পৌঁছে দেব। মাঝদিয়াতে সভা সেরে রাত 11টা নাগাদ আমরা কৃষ্ণনগরে পৌঁছালাম। সবার লোকেরা অনুরোধ করেছিল রাতটা ওখানেই কাটাতে। তারপর একজন ভয় দেখাবার জন্য মক্ষম অস্ত্র ছাড়লেন। এত রাতে যাবেন? পথটা শুনেছি খারাপ। একে তো ডাকাত গালির মাঠ পড়বে পথে, ওই পথে প্রায়ই ডাকাতি হয়। আর এই তো সেদিন এই পথ দিয়ে রাত্রিবেলা একজন সরকারি অফিসার আর তার ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা গেলেন। কাগজে তো বেরিয়েছিল, আপনি দেখেননি? প্রত্যেক পথেই তো দুর্ঘটনা হয়, তাহলে তো কোনো পথ দিয়েই চলা উচিত নয়। আমার পক্ষে কৃষ্ণনগরে থাকাটাই সুবিধে। আপনারা দয়া করে অনুরোধ করবেন না। না, পথটা নির্বিঘ্নেই চলে এলাম। উপরন্তু ফেরার সময় গাড়ির সঙ্গী ছিলেন সুধীন্দ্রবাবু, কৃষ্ণনগরের ডাক সাইটের সাংবাদিক। শুধু ডাকাতেকালির মাঠটা পেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, দুগ্গা দুগ্গা। আমাদের ড্রাইভারের নাম পরেশবাবু। মনোরঞ্জনবাবু পরেশবাবুকে বললেন, পরেশবাবু, কি বলছি শুনুন না। ওকে রাত 4:30টার সময় স্টেশনে পৌঁছে দিতে হবে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাকবেন, আমি এখানেই ঘুমাবো। আপনার কোনো অসুবিধা হলে আমাকেও ডাকতে পারে।
আমি ওই পাশের ঘরেই আছি। শীতের রাত, জানুয়ারি মাসে কৃষ্ণনগরে কলকাতার চেয়ে 4 ডবল ঠান্ডা। নতুন জায়গায় চট করে ঘুম আসতে চায় না। সুন্দর রাবার ফ্রেমের গদি, নাইলনের মশারি, তবুও ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ আমার রাজেন সরকারের কথা মনে পড়ে গেল। আরে, রাজেন সরকার এখানে এখনো আছে কিনা তা তো জেনে নেওয়া হলো না। মনে আছে, সেবার যাওয়ার সময় রাজেনকে আমি 20 টাকা বকশিস দিয়ে গিয়েছিলাম। রাজেন বলেছিল, স্যার, এত বছর ধরে কত সাহেবের গাড়ি চালাচ্ছি, 20 টাকা আমাকে কেউ বকশিস দেয়নি। সংসারে তোমার কে আছে রাজেন? মা বাবা কেউ নেই স্যার। আমি বিয়ে থা করিনি, এক বিধবা বোন আছে, সেই কাশিতে থাকে। ভাগ্নেটা মানুষ হয়নি জানেন স্যার, মাকে দেখে না, বোনকে নিয়মিত টাকা পাঠায়। আপনি এলে আবার দেখা হবে স্যার, আমার তো বদলির চাকরি না, এখানেই থাকবো। আধো ঘুম আধো জাগরণের মধ্যে কোথা থেকে রাতটা কেটে গেল। ঢং ঢং করে ঘড়িতে 4টে বাজতেই আমি লাফিয়ে উঠলুম। ইস, আর একটু আগে ওঠা উচিত ছিল। তাড়াতাড়ি মুখে চোখে জল দিয়ে রেডি হয়ে নিলাম। তারপর ড্রাইভারের ঘরের সামনে গিয়ে ডাকলাম, পরেশবাবু, পরেশবাবু। কোনো সাড়া শব্দ নেই। ঘরে গিয়ে দেখি পরেশবাবু নেই। বিছানা খালি। শীতকালে রাত 4টে মানে ঘুটঘুটে অন্ধকার। আরো 2-1 বার ডাকলাম, পরেশবাবু, ও পরেশবাবু। তাও কোনো সাড়া নেই। কোথায় গেল লোকটা? না, গাড়িতেও নেই। গাড়ি দাঁড়িয়েছে বাংলোর সামনেই। হঠাৎ দেখি চাদর মুড়ি দিয়ে কে একজন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম বোধহয় পরেশবাবু। 2-1 বার ডাকতেই লোকটি আমার দিকে এগিয়ে এলো। লোকটি আমার থেকে হাত চারেকে দূরে দাঁড়িয়ে, মুখটা চাদরে ঢাকা, পরনে খাকি প্যান্ট। আমাকে বলল, আমাকে চিনতে পারছেন? আমি রাজেন। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। রাজেন! মুখের চাদরটা কিন্তু রাজেন সরায়নি, শুধু ওর চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, আরে রাজেন, আমি তো তোমার কথাই সারা রাত ভাবছি। তাই তো আমি এলাম। মানে, তুমি এখানে এখন থাকো না? হ্যাঁ, এখানেই তো থাকি। কাল কোথায় ছিলে? ডিউটি থাকে তো। কাল রাতে আপনি যখন মাঝদিয়া থেকে ফিরছিলেন, আমি জানি। তুমি কি করে জানলে? সে বলবো না, তবে কাজটা ভালো করেননি স্যার। রাত 10টার পর রাস্তাটা খারাপ। একটা গাছের সঙ্গে ধাক্কা লাগা এমন কিছু শক্ত ব্যাপার নয়, আপনারও লাগতে পারত। ও, তুমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কথা বলছো। দেখো, অ্যাক্সিডেন্ট হয় নিজের দোষে, সাবধানে চালালে। মিথ্যা কথা, কিছু মনে করবেন না স্যার। তবে জেনে রাখুন, সেদিন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সে কিন্তু সাবধানেই চালাচ্ছিল। আপনি কি ড্রাইভারকে চিনতেন স্যার? না, আমি এখানে এসে শুনলাম। আপনি এখন স্টেশনে যাবেন তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? আর পরেশবাবু কোথায়? বোধহয় উঠে কোথাও গিয়েছেন, আমাকে বলে গেছেন আপনার কথা। চলুন আপনাকে স্টেশনে পৌঁছে দিই। তোমার কাছে চাবি আছে? আপনি কিছু ভাববেন না, উঠুন গাড়িতে। আমি গাড়িতে উঠলাম। রাজেন গাড়িতে উঠে স্টার্ট দিল। নির্জন রাস্তা দিয়ে তীর বেগে গাড়ি ছুটতে লাগলো। এক এক সময় ড্রাইভারের আসনে রাজেনকে দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন চালক শূন্য অবস্থায় গাড়িটা পাগলের মতন ছুটে চলছে। আমি চিৎকার করে উঠলাম, রাজেন, রাজেন, এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? রাজেন! ভয় পাবেন না স্যার, আমি আছি। 5 মিনিটের মধ্যে স্টেশন এসে পড়ল। গাড়ি থেকে নামার সময় রাজেন আমাকে বলল, স্যার শুনুন, আমি ফিরে তাকালাম। আমার বোন যে কাশিতে থাকে, তার কথা আপনাকে বলেছিলাম। সে এখন কলকাতায় থাকে। তার ঠিকানা 43 নম্বর বিজন সরকার লেন, শ্যামবাজার। তাকে একটা খবর দিতে পারবেন স্যার, দয়া করে? কি খবর?
রাজেন একটা কাগজের খাম দিয়ে বলল, বলবেন কেষ্টনগরের ব্যাংকে আমার নামে 10,000 টাকা আছে ফিক্সড ডিপোজিট। টাকাটা যেন আমার ভাগ্নে ভূতোর হাতে গিয়ে না পড়ে। বিজলি মানে আমার বোন যেন তুলে নেয়, তাকেই নমিনি করা আছে। চাদরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো আমার দিকে, তাতে ধরা খামটি। আমি বেশ অবাক হয়ে খামটি নিয়ে নিলাম। ট্রেনের আর দেরি নেই। টিকিট কাটার জন্য আমি চলে গেলাম। যাবার সময় কি একটা কথা বলার জন্য ফিরে তাকিয়ে দেখি রাজেন নেই, শুধু গাড়িটা দাঁড়িয়ে। এইমাত্র তো সে গাড়ির ভিতরে বসেছিল, কোথায় গেল সে? কিন্তু আমার ট্রেনের সময় হয়ে গেছে। কলকাতার বাড়িতে পা দিতে না দিতেই ট্রাঙ্ক কল এলো কৃষ্ণনগর থেকে। মনোরঞ্জন বাবু ফোন করেছেন। কখন ফিরলেন? অদ্ভুত কাণ্ড মশাই। কেন, কি হয়েছে? আপনাকে গাড়ি চালিয়ে স্টেশনে নিয়ে গেল কে? পরেশ বাবু শেষ রাতে উঠে মাঠের দিকে গিয়েছিলেন, ফিরে এসে দেখলেন যে গাড়ি নেই, আপনিও নেই। তাজ্জব ব্যাপার। সকালবেলা গাড়িটাকে পাওয়া গেল 8টার সময় কৃষ্ণনগর রেল স্টেশনে ফাঁকা জায়গায়। কেন, রাজেন গাড়ি ফেরত নিয়ে যায়নি? কে রাজেন? সরকারি ড্রাইভার, আমার সঙ্গে 10 বছর আগে পরিচয় হয়েছিল। সেই তো বলল পরেশবাবু নাকি তাকে বলেছে আমাকে স্টেশনে পৌঁছে দিতে। কি নাম বললেন? রাজেন সরকার, ওখানেই থাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি চৌকিদারকে ডাকি। একটু পরে মনোরঞ্জন বাবু বললেন, কি যা তা বলছেন? রাজেন সরকার তো গত রবিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রাত 10টার সময় ডাকাতকালীর মাঠে ওই আম গাছের ধাক্কা লেগে। ও মশাই, শুনছেন? হ্যালো হ্যালো। আমার মুখ দিয়ে কথা সরছে না, হাত থেকে রিসিভারটা খসে পড়েছে। কোটের পকেটে হাত দিয়ে দেখি, হ্যাঁ, একটা খাম রয়েছে বটে। খামের ভেতরে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদ। রাজেন্দ্রনাথ সরকার, 3 বছর আগে 10,000 টাকা জমা পড়েছে ওই অ্যাকাউন্টে। খামটা চেপে ধরে আমি চেয়ারে বসে পড়লাম। এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের শেষ রাতের সারথি। এরকম গল্প আরো শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।